পাথরটা খুলে দাও। এটা ধার নিচ্ছি। আটকাও! দাঁড়াও! কে তুমি? তোমরা যাকে তাড়া করছো ও কি বিয়ের কোণে? হ্যাঁ, কেন? সরে যাও। না, আমার ঘোড়াটাকে ভয় পাইয়ে তাড়িয়ে দিয়েছো। ক্ষতিপূরণ চাই, না হলে যেতে পারবে না। তোমরা এইদিকে খোঁজো, বাকিরা ওইদিকে যাও। লুজেনকে খুঁজে বের করতে হবে। তুমি একজন প্রিন্স, ঘোড়া থেকে পড়ে গেলে হবে? দেখো তো, পুরো গায়ে মাটি মাখা। ইয়ানলু কোথায় ছিল তখন? তোমার পাশে ছিল না? আপা, আমি শিলিউ দুর্গে গিয়েছিলাম। ওর যাওয়া অনুচিত। তাছাড়া হাতের আঘাতটা অত গভীর না। রক্ত বের হয়েছে। গভীর না মানে কি? জান, আমরা দুজন একই মায়ের সন্তান। বাবা হঠাৎ মারা গেলেন। ঠিক তখনই তুমি কোথায় যেন উধাও হয়ে গেলে। আমি খুব চিন্তিত ছিলাম। বুঝতে পেরেছি। এত চিন্তা করো না, আমি কোনো ছোট বাচ্চা না। দেখি, বসো। শোনো জান, তুমি আমাকে ওয়াদা করো ভাই, ভবিষ্যতে তুমি খুব সাবধানে থাকবে। যদি তোমার কিছু হয়ে যায়, আমার কি হবে ভেবেছো? আপা, কান্না থামাও। আরে দুলা ভাই, প্রিন্স, 2 সন্তানের মা হয়েছ, এত অল্পতেই তোমার চোখে পানি এসে যায় কেন? নিজেকে প্রিন্সের সামনে হাস্যকরভাবে উপস্থাপন করছো। এখনই আমার স্ত্রীকে তার কামরায় রেখে এসো। জি। আচ্ছা, আমি তাহলে আসি। প্রিন্স, আমি আপনার সাথে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। চলুন কথা বলি। হ্যাঁ, কথা বলাটা বেশ জরুরি। আসলে আমিও একই কথা ভাবছিলাম। আশা করি সমাধান হবে। আসুন। চলুন। গাওঝান প্রধানমন্ত্রী ঝাংয়ের সাথে দেখা করেছে, এরপর প্রিন্সেস শিয়াংয়ের প্রাসাদে গিয়েছে। জি, ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরে সুশিয়ান শিও নিজের কাজ ফেলে প্রাসাদে চলে আসেন। দুজন পাঠকক্ষে গিয়ে আলোচনা শুরু করেছেন। ওনাদের এই আলোচনা অনেকক্ষণ ধরে চলছে। সু শিয়ান শিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, আবার অন্যদিকে অশ্বারোহী বাহিনীরও জেনারেল। ওখানে লৌ পরিবারের বাহিনী পাঠাও, পুরো প্রাসাদটা যেন ঘিরে রাখে। রানীমা, ক্ষমা করবেন, কিন্তু আমরা কি তাড়াহুড়ো করছি? তাড়াহুড়ো করছি না। আমি ভেবেছিলাম যে গাওঝান প্রাসাদে ফিরে এসে কয়েকদিন বিশ্রামে থাকবে, ষড়যন্ত্র শুরু করে দেবে বুঝতে পারিনি। ইয়ান সিংহাসনে বসেছে, বেশি দিন তো হয়নি। সাবধানে থাকতে হবে, তাদের যে কোনো পরিকল্পনা আমাদের বিপদে ফেলতে পারে। আপনি সত্যিই দূরদর্শী। যাই, কাজ শুরু করি। দাঁড়াও, মনে রেখো, কাজটা নিখুঁত হতে হবে, আর এই দোষটা যেন অন্যের ঘাড়ে পড়ে। চিন্তা করবেন না, ওয়ের লোকজন উপযুক্ত বলির পাঠা। এই ওঠো, তুমি নিশ্চয়ই নতুন, তাই না? উঠে যাও, সরো জলদি। এখানে কেন? এটা আমার জায়গা, যাও। পিঠা পিঠা, গরম গরম পিঠা, গরম পিঠা খেতে দারুণ মজা। গরম গরম পিঠা একবার খেলে আজীবন মনে থাকবে। অনেক খিদে পেয়েছে, গরম গরম পিঠা, কিন্তু আমার হাতটা একদমই ফাঁকা। গরম গরম পিঠা, চলে আসুন আরে, সবাই। বিয়ের এই পোশাকটা বিক্রি করতে পারলে কিছু অর্থ পাবো।
এইদিকে। খুঁজে পেয়েছো ওকে? শুভ সংবাদ, না। শুভ সংবাদ। চলো ওইদিকে এসো। সবাই এসে দেখে যান। প্রাসাদের নতুন দাসীর প্রয়োজন। সম্রাট নিজের জন্য কিছু সুন্দর রমণী প্রাসাদে নিয়ে এসেছে। তাদের সেবার জন্য দাসী লাগবে, পারিশ্রমিকও ভালো। আমার মেয়ে থাকলে পাঠিয়ে দিতাম। আশ্চর্য তো, হাসছো কেন? এখানে হাসার মতো কি বলেছি আমি? গরিবের মেয়েরাও কি কখনো রানী হতে পারবে না? এর চাইতে ভালো প্রাসাদের দাসী হয়ে জীবনের অভিজ্ঞতা অর্জন করা। আমি আমার মেয়েকে কখনোই পাঠাবো না। দুঃখিত, তুমি চোখে দেখতে পাও না নাকি? আপু শান্ত হও, ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। দেখেছো ওকে? ঠিক বলেছ, ওর মতো গরিব মেয়েও রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন দেখছে। চলো। পরের জন এসো। আমি সেনবি, বয়স 18, রাজধানী থেকে। ঠিক আছে, যাও। ধন্যবাদ। পরের জন। আমি চেনচুনিয়াং, বয়স 17 বছর, সুজৌ থেকে এসেছি। তুমিও যেতে পারো। ধন্যবাদ। আমি লুজেন, বয়স 17, রাজধানী থেকে। পরিচয়পত্র কোথায়? পরিচয়পত্র? না হলে কিভাবে বুঝবো তুমি এখানকার নাগরিক? পরিচয়পত্র আনতে ভুলে গেছি। তাহলে যাও, বাড়িতে গিয়ে নিয়ে এসো। শুধুমাত্র নাম বলে এখানে তুমি ঢুকতে পারবে না। পরের জন, জলদি করো। হানরা চিতে এই নিয়ম বানিয়েছে, যাদের পারিবারিক পটভূমি সম্মানজনক, যারা গায়ক, বাদক, ভিখারি বা দাসদাসীদের ঘরে জন্মায়নি, তাদের একটি পরিচয়পত্র দেয়া হতো, যেন তাদের পরিচয় প্রমাণিত হয়। ঠিক সেভাবেই লুজেনের নাম ও বংশ পরিচয়ও ওই পরিচয়পত্রে উল্লেখ ছিল, যা ওর সৎমায়ের হেফাজতে লু পরিবারের বাসভবনে ছিল। আরে 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 আরে, এই তুমি সেই মেয়েটা না? পোশাক পাল্টে ফেলেছো। হ্যাঁ, অন্যরকম লাগছে। হ্যাঁ, ও কিছু মুদ্রা হবে? দাও না। কিছুক্ষণ আগে তো তুমি আমার জায়গাতেই বসেছিলে। কিছু আমার সাথেও ভাগ করো। ধন্যবাদ। তোমার যদি কখনো সাহায্য লাগে তাহলে আমাকে বলবে, আমি সব কিছু জানি। হ্যাঁ, চললাম। এই যে শুনুন, হ্যাঁ, কি হয়েছে? চাইলে আমি আরো দিতে পারি, কিন্তু এর বদলে আপনি আমাকে নকল পরিচয়পত্র বানিয়ে দেবেন। ঠিক মানুষের কাছেই এসেছো। দক্ষিণের জিয়াং সাহেব এসব কাজ করতে পারেন। আমাকে নিয়ে চলুন। আচ্ছা আচ্ছা, চলো। জলদি জলদি আরে চলুন। যাচ্ছি তো। পরিচয়পত্র সমস্যা নেই, আমার কাছে অনেক আছে। শুধু এতে নাম লিখতে হবে, তারপর স্বাক্ষর, ব্যাস কাজ হয়ে যাবে। আমি নিতে চাই। দাম কত? 10টা স্বর্ণের মোহর। 10টা স্বর্ণের মোহর? অনেক বেশি। পুরো রাজধানীর মধ্যে আমি শুধু এই কাজ করতে পারি। চলে যাও, দাম বেশি মনে হলে। শোনো, আমাকে ঠকানোর চিন্তা মাথায় এনো না। মোহর ছাড়া আমি তোমাকে এটা দেব না। মোহর তো নেই, কিন্তু এটা আছে। আগে কাজ, তারপর এটা পাবেন। বুঝতে পারিনি তুমি এত চালাক। যাই হোক, এবার বলো তোমার নাম কি লিখবো?
দেখুন যে লুজেন নামের বানান তো জানিনি। তুমি ভালো করে দেখে নাও, একবার নিয়ে গেলে ফেরত নেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ হুম। এই কম বয়সী কন্যা তো দেখতে শুনতে খুবই সুন্দরী। আরেকটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছি, এটা দাও তো দেখি। তুমি অতটাও চালাক না, আমার বানানো কোনো কাগজে ভুল থাকে না। কিন্তু যদি তুমি আমার কাছ থেকে এটা নিতে চাও, তবে তোমায় আমাকে একটু আনন্দ দিতে হবে। ছাড়ুন, আপনাকে যা দিয়েছে তার মূল্য 30 মোহরের সমান। তোমার সৌন্দর্যের কাছে এই 30 মোহর কিছুই না। ছাড়ুন, কেউ আমাকে বাঁচাও। তোমার ভুয়া পরিচয়পত্রের কথা সবাইকে বলে দেব। এই অপরাধের শাস্তি তো জানোই। দাঁড়ান, বন্ধ করবেন না, আমি আসছি। শুনুন, এই যে পরিচয়পত্র। এত দেরি করে এসেছো? কাজ তো প্রায় শেষ। ঠিক আছে, তুমি যেতে পারো। বাকি মেয়েদের সাথে যাও। ধন্যবাদ। ঠিক আছে, যাও। এ কি, রক্তের দাগ লেগে আছে। শান্ত হও, ম্যাডাম ঝেং আসছেন। ম্যাডাম ঝেঙের মঙ্গল হোক। তোমরা প্রাসাদে যেতে চাও? জি। রাজপ্রাসাদে ইচ্ছে হলে যে কেউ কাজ করতে পারে না। এর মানে প্রাসাদে থাকতে হলে তোমাদেরকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার কিছুক্ষণের মধ্যে এক এক করে তোমাদের নাম ডাকা শুরু হবে। আর যার নাম ডাকা হবে এখানে এসে শ্রদ্ধা জানাবে। যাকে থাকতে বলবো প্রথম ধাপে সে নির্বাচিত। সে এসে বাম পাশে দাঁড়াবে। আর চলে যেতে বললে বুঝবে সে উত্তীর্ণ হয়নি। তাহলে কি তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুত? জি, আমরা তৈরি। লিউ ইউশু। জি। থাকবে। লুজেন। তুমিও থাকবে।
সেনবি। তুমিও নির্বাচিত। আপনাকে স্বাগতম। ওনার সাজসজ্জা ম্যাডাম ঝ্যাং থেকে এখন শুরু হবে পরবর্তী ধাপ, প্রশ্ন উত্তর পর্ব। এক এক করে তোমাদের প্রশ্ন করা হবে এবং তোমাদেরকে তার উত্তর দিতে হবে। বোঝাতে পেরেছি? জি। লি ইউশু, জি। ধরো তুমি প্রাসাদে প্রবেশ করেছো, কিন্তু ম্যাডাম অসুস্থ। তিনি এখন বাগিচায় হাঁটবেন। কি করবে তুমি? আমি জানি না। চলে যাও। লুজেন, তোমার কোনো কাজে খুশি হয়ে ম্যাডাম যদি তোমাকে মিষ্টি উপহার দেন যাতে তোমার অ্যালার্জি আছে, বলো তখন তোমার করণীয় কি? ওনার যে কোনো দান আমার কাছে শ্রেষ্ঠ। সেগুলো ঈশ্বরকে উৎসর্গ করে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। তুমি ওদিকে যেয়ে দাঁড়াও। জি। চৌশি উনিয়াং, এবার তোমাদের চূড়ান্ত পরীক্ষা হবে। তোমাদের সবার সামনে একটা বই রাখা আছে। বইয়ের মধ্যে যা যা লেখা তা দেখে দেখে লিখতে হবে। সবাই কথাটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। শুরু করো সবাই। আমি লিখতে পারি না। দেখুন, আমার এখানে পানি পড়েছে। নিচে সমাধান করো। তোমাদের সময় শেষ। দোয়াতার কালি নিচে রেখে দাও। লুজেন, তুমি নান্দনিক লিপিশৈলীও জানো। খুব ভালো। ম্যাডাম ওয়াং সাংয়ে আসছেন। আপনাকে স্বাগতম। লো, বলো সবকিছু কেমন যাচ্ছে? জি ম্যাডাম ওয়াং, পরীক্ষা শেষ। এটা কে লিখেছে? তুমি সামনে এসো। বলুন। এটা তুমি লিখেছো? জি। কোথা থেকে এসেছো? কি নাম তোমার? আমি লুজেন। আমি দংফু থেকে এসেছি। পরিচয় বলতে গলা কাঁপছে কেন? ওর পরিচয়পত্রটা দেখি। দংফু, এখানে লেখা দংপিং থেকে এসেছো। আর যে কাগজ দিয়ে এটা বানানো হয়েছে তা গত বছরের উৎপাদিত। এই পরিচয়পত্রটা নকল। ক্ষমা চাইছি, আমার কথাটা শুনুন। আর তোমরা আসল নকল বুঝতেই পারলে না। আর রক্ষা নেই। কে আছো? ওকে এখান থেকে বের করে দাও। শুনুন, এর পেছনে কারণ আছে। আমার কথাটা একটু শুনুন। শুনুন, দয়া করে আমাকে একটু সুযোগ দিন। দয়া করুন। কত বড় সাহস যে ভুয়া পরিচয় নিয়ে এসেছে। তোমার ভাগ্য ভালো যে ফাঁসি দেয়নি। এখান থেকে চলে যাও। যাও, জলদি যাও, যাও।
আপা মনে হয় ঘুমিয়ে গেছে, তাই আর ডাকলাম না। দুলা ভাই, আপনার উপর ভরসা আছে, এখন আমাকে যেতে হবে। দেখুন প্রিন্স, আমি যে আপনার ভগ্নিপতি, ব্যাপারটা আমার জন্য সম্মানের। আপনি একদম নিশ্চিত থাকুন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। একই সাথে প্রয়াত সম্রাটের বিশ্বাস ভঙ্গ করব না, আর সুপরিবারের 3 প্রজন্মের রাষ্ট্রীয় কর্তব্য পালন করে যাব। আপনার কথা শুনে আমি আশ্বস্ত হলাম। বাবা, আপনি কি প্রিন্স চাঙ্গুয়ানকে সমর্থন করছেন? হ্যাঁ, বর্তমান সম্রাট খুবই দুর্বল মনের মানুষ। যদি রানিমা লৌ দরবারের লাগাম হাতে নেন, তাহলে পুরো চি সাম্রাজ্য জুড়ে অরাজকতা নেমে আসবে। আর প্রিন্স চাঙ্গুয়ানের যোগ্যতার কমতি নেই। সেই সাথে মাতৃবংশ ও রৌরান, শুরু থেকেই প্রয়াত সম্রাট তাকে সিংহাসনে দেখতে চেয়েছেন। তাছাড়াও তোমার মা আর প্রিন্স চাঙ্গুয়ান প্রয়াত সম্রাজ্ঞীর সন্তান। এখন যদি সুপরিবার রাজনীতি থেকে দূরেও থাকতে চায়, সম্রাজ্ঞী লৌ আমাদের সন্দেহ করবেই করবে। চলো চলো। কি হলো? কষ্ট হচ্ছে তোমার? তাহলে আজ হেঁটেই যাব। প্রিন্স, একটু কথা শুনুন। প্রিন্স দীর্ঘজীবী হন। প্রিন্সেস শিয়াং আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাই তিনি আমাদের দিয়ে আপনার জন্য এই পালকি পাঠিয়েছেন। তোমরা ঠিক সময় চলে এসেছো। তোর ভাগ্যটা ভালো। দেখা হবে। তুমি এখানে? হ্যাঁ, এই নিয়ে আমাদের তৃতীয়বার দেখা হচ্ছে। নাও, ওষুধটা খেয়ে নাও। দুর্ভাগ্যবশত চিকিৎসক পাইনি, তাই আমি কিছু ঔষধি গাছ সেদ্ধ করে এনেছি। আমি শুনেছি এই গাছগুলো ক্ষত সারাতে সাহায্য করে। মানে আমি বেঁচে আছি? না, তুমি তো মৃত।
হ্যাঁ দেখো, তুমি নরকের ভেতর আছো আর আমি হচ্ছি ছদ্মবেশী দানব। হামলা করা মানুষগুলো কি তোমার শত্রু? খুবই নিষ্ঠুর। ঠিক বলেছ। তুমি সেদিন পালাচ্ছিলে কেন? ওরা তাড়া করেছিল বলে? ওরা তো দেখতে সৈনিকের মতো। তুমি কোনো অন্যায় করেছো? হয়তো। ও, আমাদের ভাগ্য কিছুটা একই রকম। তোমার পরিচয় আমাকে বলতে হবে না, আর তুমি আমার পালানোর ব্যাপারটাও ভুলে যাও। আচ্ছা। আপাতত এসব দিয়েই কাজ চালাতে হবে। কিছু জিনিস কিনতে শহরে যাব, তখন চিকিৎসক নিয়ে আসবো। না, তার দরকার নেই। জায়গাটা চিনে ফেলবে। চিন্তা করো না, কেউ খুঁজে পাবে না। এটা ওয়াংজুং, রাজধানী থেকে 30 মাইল দূরে। রাতে ভারী বর্ষণ হয়েছে, মানে যত প্রমাণ ছিল বৃষ্টিতে সব মুছে গেছে। আর এখানে কেউ থাকে না, তাই কেউ কিছু জানবে না। মানে জায়গাটা সত্যি এত দূরে? হুম। আমাকে আনলে কিভাবে? ওটা দিয়ে দেখো, কোনো ব্যাপার না। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, তুমিও তো আমাকে বাঁচিয়েছিলে। শুনুন, এখানে কোনো সস্তা চিকিৎসালয় আছে? ওই যে ওদিকে। ওহ, ধন্যবাদ। আরে এটা আবার কি বানিয়েছো তুমি চাচা? এগুলো কত করে বিক্রি করবে? তাই নাকি? জিনিসগুলো খুব পছন্দ হয়েছে আমার। আমি কিনতে চাই, আমার কাছে কম রাখতে হবে কিন্তু। নিজের আপন মেয়ে তার সাথে এই কাজ করেছে। দেখো দেখো, সব জায়গায় এই দেয়ালপত্র টানানো হয়েছে। খুঁজে পেলে 1000 রৌপ্য মুদ্রা পুরস্কার দেবে। কি 1000 রৌপ্য মুদ্রা? আমি মেয়েটাকে খুঁজে পেলে ওদেরকে জানিয়ে দেব। মেয়েটার কত বড় সাহস! আমি তো একটা মুরগির বাচ্চাও মারতে পারি না, ভয়ে বুক কেঁপে ওঠে। দেখি, হাত উপরে উঠাও, আরেকটু উপরে। একি আহা, কন্যা, তুমি ঠিক বলেছিলে, ক্ষত অনেক বেশি গভীর। এখন উপায়? কিছু একটা করুন। ও আমার চাচাতো ভাই, ওর এখনই চিকিৎসা প্রয়োজন। দেখা যাক। যদিও কষ্ট হবে, এই ওষুধটা খেতে হবে, আর এটা ব্যবহার করবে। ওর আঘাতটা গুরুতর, এজন্য ভালো মতো ওর যত্ন নিতে হবে। হ্যাঁ। আমার ক্ষতটা কি খুব বেশি গভীর? আসলে পেশিগুলো ছিঁড়ে গেছে। তুমি বুঝতে পারছো না কতটা গভীর? দেখে মনে হচ্ছে তুমি সৈনিক। হয়তো তুমি আর কখনো তলোয়ার ধরতে পারবে না। ছিঁড়ে গেছে মানে? আর ঠিক হবে না? চিকিৎসক হওয়া তো এসব কাজ খুব ভালোভাবে পারতেন। আমাকে কি দেখে সেই মহান চিকিৎসকের মতো মনে হয়? হ্যাঁ। ধন্যবাদ, এটা রাখুন, আপনার সম্মানী। আচ্ছা ঠিক আছে। সব শেষ। গাওছান আর কখনো তলোয়ার চালাতে পারবে না।
বসো। দেখেছো বাইরে কত শান্তির বাতাস? বাইরে তুমি যত সময় কাটাবে ক্ষত তত দ্রুত ঠিক হবে। তোমার এখন পুষ্টির দরকার, তাই জলদি এই স্যুপটা খেয়ে নাও। আস্তে আস্তে খাও, ঠিক আছে? খাবো না, নিয়ে যাও। সামান্যই আঘাত পেয়েছো, তবে এত মন খারাপ করছো কেন? জানি হাতটা আবার আগের অবস্থায় ফিরবে না, অন্তত তুমি তো জীবিত আছো। তাই আমার মনে হচ্ছে তোমার এখন... আমাকে একা থাকতে দেবে? এই কি সমস্যা তোমার? হ্যাঁ, আমার সমস্যা আমার হাত এখন অকেজো, তাই আমার পিছনে সময় নষ্ট করতে হবে না। আচ্ছা, তাই আত্মহত্যা করতে চেয়েছিলেন? গুরু ওয়েজি অন্ধ হয়ে গিয়েছিলেন, তা না হলে তোমার মতো একটা কাপুরুষকে কিভাবে নিজের তলোয়ার দেন? যাই হোক, আত্মহত্যার কথা একদম ভুলে যাও। আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই ওই জীবনে আমার অধিকার আছে। মাংসপেশি ছিঁড়ে গেছে, তাই না? সানপিনের পা কাটা হয়েছিল, সীমা চিয়েনের পুরুষত্ব বিনাশ করা হয়েছিল, তবুও তারা তো কেউই মরতে চাননি। কষ্ট সহ্য করতে না পারলে আবার কিসের পুরুষ? আসলে তুমি একটা কাপুরুষ। শুধুমাত্র তুমিই অসহায় না। তুমি কি জানো আমার বাবা মারা গেছেন আমাকে ঘর থেকে বের করার জন্য? সৎমা একটা বুড়োর সাথে আমার বিয়ে ঠিক করে, পালিয়ে এসে নকল পরিচয়পত্র বানিয়ে দাসী হিসেবে প্রাসাদে ঢুকতে চেয়েও পারেনি। তোমার মতো ভীতু হলে নদীতে ঝাঁপ দিয়ে মরতাম, কিন্তু না, আমি বেঁচে থাকবো বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য। আমার সৎমাকে এর মূল্য দিতেই হবে। এত সহজে আমি তাকে কখনোই ছেড়ে দেব না। বাবা বলতো বেঁচে থাকলে জীবনে আশাও থাকবে, তাই তুমিও মরতে পারবে না। অল্প কিছু মুদ্রা ছিল, তা দিয়ে খাবার জোগাড় করেছি, তাই পুরোটা খেতে হবে। বাহানা চলবে না, বুঝেছো? আচ্ছা শোনো, আসলে আমি দুঃখিত, এভাবে রাগ করা ঠিক হয়নি। তোমার আঘাতটা অনেক বেশি, আমার নমনীয় হওয়া উচিত ছিল। আচ্ছা থাক, না খেতে চাইলে দাও। একটু থামো। আমার জীবন বাঁচিয়েছো, তোমার দেয়া খাবার নষ্ট করব না। হাতটা ঠিক হচ্ছে না কেন? কাল আবার চিকিৎসককে নিয়ে আসতে হবে। তাকে আনার মতো মুদ্রা আছে? এটা জেড লকেট, বন্ধক রাখলে মুদ্রা পাবে। মনে হচ্ছে এটা খুবই দামি। এটা নিশ্চয়ই তোমার খুব প্রিয়। কিভাবে বুঝলে? দেখতে চকচকে, মসৃণ। বারবার নিশ্চয়ই এটাতে হাত বুলিয়ে দেখো। ভাবতেই পারিনি তুমি এত কিছু খেয়াল করবে। সত্যি এটা আমার খুব প্রিয়, কিন্তু তুমি অনেক দিন ধরে না খেয়ে আছো, তাই আমি তোমাকে সাহায্য করছি। কে বলেছে তোমাকে? এটা খেয়ে নাও। এই শোনো, যেও না। এই এই বলে কাকে ডাকছো? আমার নাম আছে, আমি লুজেন। লুজেন? নাও, এক টুকরো মাংস তুমিও খাও। না, তুমি অসুস্থ, তুমিই খাও। মোটেও না, তুমিও অসুস্থ হলে সারা জীবন আমাকে কে দেখবে? তুমি তুমি এসব কি বলছো? তুমি কি তোমার সারা জীবন এখানেই থাকতে চাও নাকি? তাছাড়া যার কাছে গুরু ওয়েজের তলোয়ার আছে সে সাধারণ কেউ না। দেখা যাবে তোমার সেবা যত্ন করার জন্য অনেক দাসী তোমার ডানে বামে ঘুরবে। আমাকে দিয়ে কি কাজ? হাসছো কেন? এমনি হাসছি। ও, আমার নাম গাওঝান। আমি কি তোমার নাম জিজ্ঞেস করেছি? নাও, শুরু করো। খাও।
ব্যাপারটা এমন না যে তোমার চিকিৎসা করতে চাচ্ছি না। সত্যি হচ্ছে আমার আর কিছুই করার নেই। ক্ষতটাকে একটু শুকাতে দাও, এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপনি আগে বলেছিলেন ক্ষতস্থানটা সেলাই করা হলে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমি তা বলেছিলাম, কিন্তু এই ক্ষত সেলাই করার সাহস আমার নেই। আমি কেন নিশ্চিত করে বলতে পারি যে কেউ এই কাজ করতে চাইবে না। আমি আপনাকে করতে বলবো না। তুমি পারবে? এটা আমাকে সেলাই করতে বলছো? তুমিই তো বলেছ আমি যেন হার না মানি। আর এভাবে থাকলে আমার এই ক্ষত ঠিক হতে অনেক সময় লাগবে, তাই ঝুঁকি নিতেই হবে। দেখা যাক আমার ভাগ্যে কি আছে। ঠিক আছে, আমি করব। না 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 না, পাগল নাকি? আরে কি বলছো তোমরা এসব? ও কিভাবে সেলাই করবে? এসো। কি করছে? আমি দুঃখিত, কাজটা ভালো করে করতে পারিনি, তাই তুমি অন্য কাউকে বলো আবার সেলাই করে দিতে। এখনকার তরুণ তরুণীরা খুব আবেগী, সময়ের কোনো পরোয়াই করে না। দিন দুপুরে এত মিষ্টি মিষ্টি কথা। যাই হোক, আরেকটা কথা, অনেকদিন এই কাজে আছি, তবে তোমার মতো জেদি ছেলে জীবনে এই প্রথম দেখলাম। তুমি সাহসী, তাই বিনামূল্যে কিছু ওষুধ দেব। তুমি এতটা ব্যথা সহ্য করতে পেরেছো, আমি নিশ্চিত তুমি আগের মতো ঠিক হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। যদিও এখন ঠিক মনে হচ্ছে, কিন্তু রাতের বেলা ওর অনেক জ্বর আসতে পারে। তখন তুমি ওকে একটু লবণ মিশ্রিত পানি খেতে দিও, আর ওর শরীরটা মুছে দিও। কি বলছেন এটা? আমি ও তো তোমার প্রেমিক, তাহলে শরীর মুছে দিতে কি সমস্যা? মোটেও না। এসব কি বলছেন? ও তো আমার চাচাতো ভাই। আরে সত্যি জ্বর এসেছে। দেখি, এটা গায়ে দাও। মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। শরীরটা একটু মুছে দেবে? তোমার মাথা ঠিক আছে? না, খুব খারাপ লাগছে। কোথায়? এই যে এখানে। এখানে? ওখানে না, এই জায়গায়। ওখানে না, আরেকটু নিচে। এই থামো থামো, আরেকটু নিচে। কি সমস্যা? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও, আমি ভালো বলে মুছে দিতে রাজি হয়েছি। তুমি কাকে এত হুকুম দিচ্ছ? হ্যাঁ, শোনো, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হলে তুমিই জানাও, আমি না। আমার আঘাতটা যদি কোনো বিশেষ জায়গায় হতো, তখন তুমি কি করতে? এসব কি এত আবল-তাবল বলছো? দুঃখিত, ক্ষমা চাইছি। ব্যথা পেয়েছো? দেখে তো। আমি ঠিক আছি, তোমার সাথে একটু মজা করছিলাম। কষ্ট হচ্ছে? না। মা বলতো যে কখনো ব্যথা পেলে সেটা চেপে রাখতে হয় না। আর জানো, আমার যখন জ্বর হতো তখনই মা আমাকে রৌরান সুর শোনাতো। তুমি শুনতে চাও? শুনবো। আচ্ছা।
তুমি কি ঘুমাওনি? ভয় পাইয়ে দিয়েছ আমাকে। এই একটা কথা জিজ্ঞেস করব? তুমি আমাকে চেনো না জানো না, তবুও কেন আমাকে সাহায্য করো? কোনো কারণ নেই। আমি কখনোই কারো কষ্ট দেখতে পারি না। আর তোমার জায়গায় যদি কোনো কুকুর বা বিড়াল থাকতো, আমি তাকেও বাঁচাতাম। তার মানে আমি তোমার কাছে কুকুর আর বিড়ালের মতো, ঠিক বলছি? মোটেও এমনটা না। তুমি সবসময় এমন আজব কথা বলো কেন? এমনি, আমি একটু মজা করছিলাম।